বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে প্রথম বর্ষের শিক্ষার্থী অর্থনীতি ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস করব। আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন একটি চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা শুরু করব। তো আজকে আমরা শেষ যে টপিকটা পড়ব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। গত ক্লাসে আমরা ব্যষ্টিক অর্থনীতি পড়েছিলাম, মাইক্রো ইকোনমিক্স। আজকে আমরা পড়ব হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। অর্থনীতির দুটো পার্ট, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। তো আজ আমরা আলোচনা করব হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি নিয়ে। সামষ্টিক অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? ম্যাক্রো ইকোনমিক্স। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স, এই ম্যাক্রো এই কথাটা এসেছে, ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। ম্যাক্রো কথাটা এসেছে, শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। MAKROS, গ্রিক শব্দ ম্যাক্রোস, MAKROS, ম্যাক্রোস থেকে। এর বাংলা অর্থ হচ্ছে সামষ্টিক, অর্থাৎ বৃহৎ বা সামগ্রিক। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। ম্যাক্রোস দুটো উচ্চারণে একই রকম হলেও বানানগত দিক থেকে এদের পার্থক্য রয়েছে। দেখো, MACRO ম্যাক্রো, আর ম্যাক্রোস কথাটা উচ্চারণ হচ্ছে MAKROS ম্যাক্রোস, যার বাংলা অর্থ হচ্ছে বৃহৎ বা সামগ্রিক বা সামষ্টিক, যাই আমরা বলি না কেন। অর্থাৎ অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ অর্থনীতিকে যখন পূর্ণাঙ্গভাবে জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। অর্থনীতির বিভিন্ন সমস্যাকে আবার আমরা বলতে পারি যে অর্থনীতির বিভিন্ন সমস্যাকে একক বা খণ্ড খণ্ড আকারে প্রকাশ না করে বা বিশ্লেষণ না করে যদি তাকে পূর্ণাঙ্গ রূপে বা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয় তাহলে তাকে বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। যেমন একটি দেশের মোট জাতীয় আয়, মোট জনসংখ্যা, যেমন হিসেবে আমরা বলতে পারি একটি দেশের মোট জাতীয় আয়, তারপর হচ্ছে মোট লোক সংখ্যা, মোট মজুরি, মোট মূলধন, অর্থাৎ যাই আলোচনা করি না কেন সেটাকে পূর্ণাঙ্গ রূপে, অর্থাৎ মোট লাগাইলেই হবে হচ্ছে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা হবে। যেমন মোট মূলধন, মোট উৎপাদন ইত্যাদি। শিক্ষার্থীরা তোমরা উদাহরণগুলো দেখে বুঝতে পারছো যে সামষ্টিক অর্থনীতি কী নিয়ে আলোচনা করে। এখন আসি যে ব্রিটিশ অর্থনীতিবিদ কে ই বোল্ডিংয়ের মতে, আমি বলছি তোমরা শুনে নাও,
ব্রিটিশ অর্থনীতিবিদ কে.ই. বোল্ডিংয়ের মতে সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের জাতীয় আয় কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে সাধারণ মূল্যস্তর দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন আলোচনা করে। জাতীয় উৎপাদন কি করে? আলোচনা করে। এখন সামষ্টিক অর্থনীতির আলোচনা করতে গেলে আমরা সামষ্টিক অর্থনীতি সম্পর্কে একটি ছক যদি আঁকি তাহলে তোমরা খুব সহজেই ক্লিয়ার হতে পারবে যে সামষ্টিক অর্থনীতি মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে আমি ছকটি এঁকে তোমাদের দেখাচ্ছি যে সামষ্টিক অর্থনীতি তত্ত্ব এমডি জহিরুল ইসলাম জহির, তোমাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দেখি যে আয় ও নিয়োগ তত্ত্ব, আয় ও নিয়োগ তত্ত্ব, তারপরে হচ্ছে সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি, সাধারণ দাম ও মুদ্রাস্ফীতি, তারপরে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব, এরপর হচ্ছে সামষ্টিক বন্টন তত্ত্ব, সামষ্টিক বন্টন তত্ত্ব। এখন আয় ও নিয়োগ তত্ত্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আয় ও নিয়োগ তত্ত্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ভোগ অপেক্ষক তত্ত্ব, তারপরে হচ্ছে বাণিজ্য চক্র তত্ত্ব, তারপরে হচ্ছে বিনিয়োগ তত্ত্ব, বিনিয়োগ তত্ত্ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা ছকটার দিকে তাকাও যে সামষ্টিক অর্থনৈতিক তত্ত্বকে প্রথমত 4 ভাগে ভাগ করা যায়। আয় ও নিয়োগ তত্ত্ব, তারপরে হচ্ছে সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি, 3 হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব এবং 4 হচ্ছে সামষ্টিক বন্টন তত্ত্ব। সামষ্টিক বন্টন তত্ত্ব এর মধ্যে আয় ও নিয়োগ তত্ত্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন ভোগ অপেক্ষক তত্ত্ব, বাণিজ্য চক্র তত্ত্ব এবং বিনিয়োগ তত্ত্ব। তারপরে আসি যে তাহলে আমরা দেখি যে অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতিতে কি হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়, মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করা হয়, বন্টন নিয়ে আলোচনা করা হয়, তারপরে হচ্ছে ভোগ অপেক্ষক, আয় ও নিয়োগ, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন আসি যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা।
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তুলনা। প্রথমত আমরা আলোচনা করি যে উদ্ভবের দিক থেকে পার্থক্য, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম কোথা থেকে এসেছে বা কোথা থেকে উদ্ভব হয়েছে সেসবগত দিক থেকে আমরা পার্থক্য নির্ধারণ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে উদ্ভবের দিক থেকে পার্থক্য। উদ্ভবের দিক থেকে পার্থক্য। উদ্ভবের দিক থেকে পার্থক্য হচ্ছে মাইক্রো এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে মাইক্রো শব্দ, আর ম্যাক্রো এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। তারপরে আসি সংজ্ঞাগত পার্থক্য। এরপর হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যের দিকে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলা হয়। অন্যদিকে অর্থনীতির যে শাখায় পূর্ণাঙ্গ রূপে আলোচনা করা হয়, অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যখন পূর্ণাঙ্গ রূপে আলোচনা করা হবে তখন তাকে বলা হবে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি বা সামগ্রিক অর্থনীতি। তাহলে সংজ্ঞাগত পার্থক্য চলে গেল। এখন আসি পরিধিগত পার্থক্য। পরিধিগত পার্থক্য আমরা স্বভাবতই বুঝতে পারছি যে মাইক্রো ইকোনমিক্স যদি ছোট ছোট জিনিসগুলো নিয়ে আলোচনা করে তাহলে তার পরিধিটা বা তার ব্যাপ্তিটা একটু ছোট, তার ব্যাপ্তি হচ্ছে ছোট, এবং ম্যাক্রো ইকোনমিক্স যেহেতু পূর্ণাঙ্গ রূপে আলোচনা করে তাহলে তার ব্যাপ্তিটা বা পরিধিটা কি বড়। তারপরে আসি বিশ্লেষণগত দিক থেকে পার্থক্য। বিশ্লেষণগত দিক থেকে পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি একক প্রতিষ্ঠানের উৎপাদন, মূলধন, বন্টন এগুলো নিয়ে আলোচনা করে। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের বা দেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে উৎপাদনের, তাদের মোট যে উৎপাদন হয়, মোট বিনিয়োগ হয়, মোট মূলধনের পরিমাণটা হয়, সেটা নিয়ে আলোচনা করে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে ব্যষ্টিক অর্থনীতি কী করে, কোনো একটি একক প্রতিষ্ঠানের উৎপাদন নিয়ে আলোচনা করে, বন্টন নিয়ে আলোচনা করে, মূলধন নিয়ে আলোচনা করে। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কোনো এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের বা পুরো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ের যতগুলো উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে তাদের মোট বিনিয়োগ, মোট উৎপাদন, মোট বন্টন, তারপরে হচ্ছে মোট মূলধন এগুলো নিয়ে আলোচনা করে, এর পরিমাণ নিয়ে আলোচনা করে। তারপরে আসি বিষয়গত দিক থেকে। 5 হচ্ছে বিষয়গত দিক থেকে পার্থক্য। বিষয়গত দিক থেকে পার্থক্য হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, ব্যয়, বন্টন এগুলো। আর সামষ্টিক বা ম্যাক্রো ইকোনমিক্সের বিষয় হচ্ছে যে কতগুলো ফার্মের ভোগ, ব্যয়, বৈশিষ্ট্য, আয়, ব্যয় এগুলো নিয়ে আলোচনা করে। বা মোট জাতীয় সঞ্চয়, মোট জাতীয় বিনিয়োগ, সাধারণ দাম স্তর, মোট চাহিদা, মোট যোগান নিয়ে আলোচনা করা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের কাজ বা বিষয়। তারপরে আসি 6 নম্বর পয়েন্ট হচ্ছে আলোচনার ভিত্তিতে
আলোচনার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে হচ্ছে যে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যাসমূহ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় বিদায় এর মধ্যে কোনো যোগসূত্র থাকে না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে একটি কারখানা বা কোনো দেশের মোট যে বিষয়গুলো নিয়ে মোট সঞ্চয়, মোট জাতীয় আয়, মোট মূলধন যে আলোচনা করা হয়, সেই জন্য এগুলো একটার সাথে আরেকটা কি হয়, ওতপ্রোতভাবে জড়িত হয়। কিন্তু যেহেতু ব্যষ্টিক অর্থনীতি আলাদা আলাদাভাবে আলোচনা করে তাদের সমস্যাগুলো, সেজন্য একটির সাথে আরেকটির কোনো যোগসূত্র থাকে না। তারপরে আসি অর্থনৈতিক চিত্রগত পার্থক্য। অর্থনৈতিক চিত্রগত পার্থক্য ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির খণ্ডচিত্র পাওয়া যায় বা একাংশগত চিত্র পাওয়া যায়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কি হয় যে অর্থনীতির সামগ্রিক চিত্রটা তুলে ধরা হয়। অর্থনৈতিক চিত্রগত পার্থক্যের দিক থেকে যদি আমরা বলি, তাহলে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির খণ্ডচিত্র পাওয়া যায় বা একাংশ চিত্র পাওয়া যায়, আর সামষ্টিক অর্থনীতিতে হচ্ছে অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র বা সামগ্রিক চিত্র পাওয়া যায়। তারপরে আসি যে পূর্ণ নিয়োগের ভিত্তিতে ব্যষ্টিক অর্থনীতিতে একটি দেশে পূর্ণনিয়োগ অবস্থা বিরাজমান বলে ধরে নেওয়া হয়, যা অবাস্তব ধারণা। পূর্ণনিয়োগের ভিত্তিতে কথাটার অর্থ হচ্ছে একটি দেশে সেই দেশের আয়তন এবং সম্পদের তুলনায় সম্পদের মধ্যে সামঞ্জস্য করে এবং ওই দেশে যতগুলো লোকজন রয়েছে তাদের সবারই পূর্ণ নিয়োগ, অর্থাৎ সবাই কর্মস্থানে তারা নিয়োগ রয়েছে, এটা বোঝায়। সেক্ষেত্রে পূর্ণ নিয়োগের ভিত্তিতে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে ধরে নেওয়া হয় যে দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান রয়েছে, অর্থাৎ দেশে কোনো বেকারত্ব নেই। কিন্তু এটি বাস্তবে একটি অবাস্তব ধারণা। সেজন্য সামষ্টিক অর্থনীতিতে কখনোই দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান ধরা হয় না। ব্যষ্টিক অর্থনীতিতে বিরাজমান বলে ধরে নেওয়া হয় পূর্ণ নিয়োগের, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কি করা হয়, কখনোই এটা ধরে নেওয়া হয় না। তারপরে আসি ভারসাম্যগত দিক থেকে। ব্যষ্টিক অর্থনীতির আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে ভারসাম্যগত দিক থেকে। ব্যষ্টিক অর্থনীতির সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে পূর্ণাঙ্গ ভারসাম্যগত চিত্র তুলে ধরা হয় বা সামগ্রিক ভারসাম্যর অবস্থা তুলে ধরা হয়। তারপরে আসে খাতগত বৈশিষ্ট্য, খাতগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি একক খাতে বিশ্লেষণের গুরুত্ব দেয়, কিন্তু সামষ্টিক অর্থনীতি হচ্ছে সামগ্রিক খাতে খাতগত পার্থক্যের ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতির হচ্ছে একক খাত বিশ্লেষণ করে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক খাত আলোচনা করা হয়।
শিক্ষার্থীরা আবার দেখো, আমি খাতগত পার্থক্যটা বলছি যে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির একক খাত বিশ্লেষণ করা হয়, কিন্তু সামগ্রিক অর্থনীতিতে কি করা হয়, সামগ্রিক খাত আলোচনা করা হয়। তারপরে আসি অর্থনীতি, প্রকৃত অর্থনৈতিক অবস্থা। প্রকৃত অর্থনৈতিক অবস্থা প্রকৃত অর্থনৈতিক অবস্থা। প্রকৃত অর্থনৈতিক অবস্থার মধ্যে ব্যষ্টিক অর্থনীতি দিয়ে কখনোই একটি দেশের প্রকৃত অবস্থা যাচাই করা যায় না বা বিশ্লেষণ করা যায় না বা চিত্রটা বোঝা যায় না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কি হয় যে সামষ্টিক অর্থনীতি দেখে আমরা একটি দেশের অর্থনৈতিক অবস্থাটা বিচার করতে পারি পরিপূর্ণভাবে এবং প্রকৃত অবস্থাটা বিচার করতে পারি। তারপরে আসি হচ্ছে সমর্থক। সমর্থক সমর্থক ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। এখানে ক্লাসিক্যাল কথাটা হচ্ছে আমরা যেমন জানি যে ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল সঙ্গীত, অর্থাৎ পুরনো যে সঙ্গীতগুলো রয়েছে বা আগেকার আমলের যে জিনিসগুলো রয়েছে, ঠিক অর্থনীতিতে এবং ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ রয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লবের পরে হচ্ছে তোমার নতুন অর্থনীতিবিদ, আর তার আগে হচ্ছে ক্লাসিক্যাল বা পুরাতন অর্থনীতিবিদ। তো ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা হচ্ছে ব্যষ্টিক অর্থনৈতিক সমর্থক, এবং আধুনিক যে অর্থনীতিবিদরা রয়েছেন তারা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতির সমর্থক। তারপরে আসি প্রথম পূর্ণাঙ্গ বই। প্রথম পূর্ণাঙ্গ বই প্রথম পূর্ণাঙ্গ বই। প্রথম পূর্ণাঙ্গ বই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স যেটা 1890 সালে প্রকাশিত হয়। 1890 সালে প্রকাশিত হয় ব্যষ্টিক। তাহলে আমি শিক্ষার্থীরা আবার বলছি যে ব্যষ্টিক অর্থনীতির উপর প্রথম পূর্ণাঙ্গ বই হলো ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যা 1890 সালে প্রকাশিত হয়। এবং সামষ্টিক অর্থনীতির উপর প্রথম পূর্ণাঙ্গ বই হচ্ছে 1936 সালে প্রকাশিত জন ম্যানার্ড কেইন্সের মতে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থ। কিছু কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও, অর্থাৎ অমিল থাকা সত্ত্বেও, এটা যেহেতু অর্থনীতির একই দুটি অংশ, কিন্তু টোটালটা নিয়েই আসলে মূলত অর্থনীতি আলোচনা করে, তাই একটির প্রভাব আরেকটির মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতিকে আপাত দৃষ্টিতে পার্থক্য মনে হলেও তারা একটি আরেকটি পরিপূরক, একটি আরেকটির পরিপূরক। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস হলো। আগামী সোমবার হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ভোক্তা এবং উৎপাদকের আচরণ নিয়ে। তো সে পর্যন্ত তোমরা বাসায় পড়াশোনা করবে, আর তোমাদের পরীক্ষা চলছে, পরীক্ষা তোমরা ভালো মতো দাও, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।